সো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে জাভা ইনপুট আউটপুট সিস্টেম। যদিও জাভার ইনপুট আউটপুট সিস্টেম নিয়ে কথা শুরু করব, কিন্তু আমাদের ডিসকাশনগুলো মেনলি ফাইলের উপরে ফোকাস করা হবে, অর্থাৎ ফাইল থেকে আমরা কিভাবে রিড করতে পারি অথবা রাইট করতে পারি। আমাদের ফোকাসটা বেসিক্যালি সেই দিকেই হবে। সো ইনপুট আউটপুট নিয়ে জাভা কিভাবে ডিল করে সেটার আগে যেটাকে আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে স্ট্রিম কী জিনিস। কারণ জাভার ইনপুট আউটপুট সিস্টেমের সাথে আসলে স্ট্রিমটা খুব গভীরভাবে জড়িত, কারণ জাভার সব ধরনের ইনপুট আউটপুটকেই স্ট্রিম আকারে ট্রিট করে। স্ট্রিম কি? স্ট্রিমের ফর্মাল ডেফিনিশন হিসেবে আমরা যদি বলি, স্ট্রিম ইজ অ্যান অ্যাবস্ট্রাকশন দ্যাট আইদার প্রডিউসেস অর কনজিউমস ইনফরমেশন, অর্থাৎ যেখান থেকে ইনফরমেশন আসতে পারে অথবা যেখানে ইনফরমেশন আমরা ডাম্প করতে পারি। সো বেসিক্যালি আমাদের ইনপুট ডিভাইসগুলো এক একটা স্ট্রিম জেনারেটর হিসেবে কাজ করে, যখন জাভার আইও সিস্টেমের পার্সপেক্টিভে আমি বলতেছি, এবং আউটপুট ডিভাইসগুলো এক একটা স্ট্রিম কনজিউমার হিসেবে কাজ করে। সো আমরা আসলে স্ট্রিমকে কোনো একটা ইনপুট ডিভাইসের সাথে মানে জাভার আইও সিস্টেমকে কোনো একটা ইনপুট ডিভাইসের সাথে কানেক্ট করলে ও আসলে সেখান থেকে স্ট্রিম আকারে ইনপুট পাবে। ডাজেন্ট ম্যাটার আমরা কোন ধরনের ইনপুট ডিভাইস কানেক্ট করতেছি, অর্থাৎ ইনপুট ডিভাইস হইতে পারে আমাদের কিবোর্ড, যেটা আমরা নর্মালি ডিল করছি অলরেডি, হইতে পারে একটা ডিস্ক ফাইল, অর্থাৎ জাস্ট তোমার কম্পিউটারের মধ্যে থাকা যে কোনো লোকাল ফাইল, অথবা হইতে পারে একটা কম্পিউটারের নেটওয়ার্কের সকেট, অর্থাৎ যার মাধ্যমে আমরা ধরো বাইরের সাথে অর্থাৎ অন্য ইন্টারনেট থেকে ডাটা নিয়ে আসতে পারি। সো কোথা থেকে ডাটা আসতেছে ডাজেন্ট ম্যাটার, ডাটাটা আসবে একটা স্ট্রিম আকারে। সো তোমাকে জাস্ট জানতে হবে আমি স্ট্রিমকে কী করে রিড করতে পারি। আবার একইভাবে তুমি যখন কোনো একটা আউটপুট দিতে চাচ্ছ, ডাজেন্ট ম্যাটার তুমি কোথায় আউটপুট দিতে চাচ্ছ, তোমাকে জাস্ট জানতে হবে আউটপুটটা দিতে কিভাবে হয়, স্ট্রিমের আউটপুটটা কীভাবে দিতে হয়। এখন আউটপুট ডিভাইস যদি কনসোল হয় তাহলে তুমি কনসোলে প্রিন্ট দেখতে পাবা, যদি ডিস্ক ফাইল হয় তাহলে নতুন একটা ফাইল রাইট হবে অথবা মডিফাই হবে, অথবা যদি ইন্টারনেট সকেট হয় তাহলে হয়তো ইন্টারনেটের মাধ্যমে সেই সকেটটা প্রিপেয়ার্ড সকেটের একটা স্ট্রিম আকারে সেটাকে তুমি বাইরে পাঠিয়ে দিতে পারবা। তো বেসিক্যালি স্ট্রিমকে আমরা দুইটা ভাগে ভাগ করি। আসলে জাভার শুরু থেকে স্ট্রিম আসলে শুধুমাত্র এক ধরনের ছিল, সেটা ছিল বাইট স্ট্রিম। পরে ক্যারেক্টার অর্থাৎ টেক্সট ফাইল জাতীয় কাজ করার সুবিধার জন্য ক্যারেক্টার স্ট্রিমের সাপোর্টটা অ্যাড করা হয়। সো বাইট স্ট্রিম হচ্ছে যে কোনো ফাইল, ডাজেন্ট ম্যাটার আন্ডারলাইন ফাইলটা কোন টাইপের, সেটা মুভি ফাইল হইতে পারে, সেটা ইমেজ ফাইল হইতে পারে, বা সেটা একটা টেক্সট ফাইলও হইতে পারে। যে কোনো ধরনের ফাইল হোক না কেন সেটার সাথে ডিল করা যাবে বাইট স্ট্রিমের মাধ্যমে। অর্থাৎ বাইনারি ডাটা রিড রাইট করার জন্য আমরা বাইট স্ট্রিম ব্যবহার করি, আর ক্যারেক্টার স্ট্রিম হচ্ছে গিয়ে টেক্সট বেসড ডাটা। এখন ক্যারেক্টার স্ট্রিম আলাদাভাবে থাকার কারণ হচ্ছে যখন তুমি ক্যারেক্টার ডাটা নিয়ে ডিল করো তখন এই ক্যারেক্টার স্ট্রিম ব্যবহার করে তুমি কিছু বাড়তি সুবিধা পাও। তার মধ্যে একটা বড় সুবিধা হচ্ছে ও ইউনিকোড আকারে টেক্সটকে রিড করবে যে কোনো একটা টেক্সট ফাইল থেকে। সো তুমি বাংলা ল্যাঙ্গুয়েজ নিয়ে ডিল করতেছো নাকি ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে ডিল করতেছো নাকি অ্যারাবিক বা হিব্রু নিয়ে ডিল করতেছো সেটা আসলে ম্যাটার করতেছে না। সো তুমি অলওয়েজ ইউনিকোড আকারে টেক্সটগুলোকে রিড করতে পারবো। আর একটা জিনিস খেয়াল করো, সিতে আমরা যখন ফাইল শিখছিলাম তখন আসলে আমরা রিড করতাম ক্যারেক্টারগুলোকে আস্কি কোড আকারে, অর্থাৎ ইংলিশ ক্যারেক্টার এবং ওই যে 256টা আস্কি ক্যারেক্টার আছে সেগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকতে হতো। ইউনিকোড রিড করার জন্য আমাদেরকে আলাদা মেজারমেন্ট, আলাদা ধরো পদ্ধতি ফলো করা লাগতো। কিন্তু এই ক্ষেত্রে ক্যারেক্টার স্ট্রিম ফলো করলে তুমি বাংলা ইংরেজি যে কোনো ল্যাঙ্গুয়েজের টেক্সট ফাইলই রিড রাইট করতে পারবা, কোনো সমস্যা হবে না। এই ক্যারেক্টার রিড রাইট করার জন্য বাড়তি কিছু ফাংশনালিটিও এখানে প্রোভাইড করা আছে। আমরা অলরেডি বেশ কিছু স্ট্রিমের সাথে ডিল করছি, যেমন ধরো আমরা যখন স্ক্যানার অবজেক্টটা তৈরি করতাম, স্ক্যানার ইকুয়াল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন আর্গুমেন্ট আকারে কী পাঠাইতাম, একটা সিস্টেম ডট ইন নামের একটা ভ্যালু পাঠাইতাম। বাট ওইটা কি সেটা নিয়ে আমরা আসলে এখন পর্যন্ত কথা বলি নাই। তার কারণ হচ্ছে কি আসলে ফাইল নিয়ে যখন কথা বলবো তখন এই বিষয়টা তুলবো, এজন্যই। সো এই সিস্টেম ডট ইন ওটা হচ্ছে জাস্ট একটা ইনপুট স্ট্রিম। এই ইনপুট স্ট্রিমটা কি করে, কিবোর্ডকে স্ট্রিম হিসেবে রিড করা শুরু করে।
সো আমরা যখন স্ক্যানার অবজেক্টের মধ্যে স্ট্রিম আকারে একটা কিবোর্ডকে অর্থাৎ স্ট্যান্ডার্ড সিস্টেম ডট ইনকে পাঠাইলাম, তখনও কিবোর্ড থেকে ডাটা রিড করা শুরু করে। একইভাবে আমরা যখন আউটপুট দিচ্ছিলাম, আমরা আউটপুট দিচ্ছিলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। তো সিস্টেম ডট আউট ও আসলে কনসোলের সাথে কানেক্টেড, অর্থাৎ কনসোলকে আউটপুট স্ট্রিম হিসেবে ব্যবহার করতেছে। সো যখনই আমরা সিস্টেম ডট আউট দিয়ে তার মধ্যে প্রিন্টএলএন দেই, অর্থাৎ কিছু প্রিন্ট করি, তখন আসলে বিষয়টা কি হয়, ও কনসোলের মধ্যে আউটপুট প্রিন্ট করে। একইভাবে এরর মেসেজের জন্য সিস্টেম ডট এআরআর। আমরা যদি যে কোনো স্ট্রিম নিয়ে যদি কথা বলি না কেন, ইনপুট ক্যারেক্টার স্ট্রিম কিংবা বাইট স্ট্রিম যা নিয়েই কথা বলি না কেন, প্রত্যেকটাই আসলে দুইটা ভাগ। একটা হচ্ছে রিড পার্ট আর একটা হচ্ছে রাইট পার্ট। ক্যারেক্টার স্ট্রিমের ক্ষেত্রে আমরা ওই ক্লাস দুটোকে দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে রিডার ক্লাস আর একটা হচ্ছে রাইটার ক্লাস। একটা ক্লাস ইনফ্যাক্ট কিছু ক্লাস হচ্ছে রিডার ক্লাস এবং কিছু ক্লাস হচ্ছে রাইটার ক্লাস। ক্যারেক্টার স্ট্রিম রিড করার ক্ষেত্রে রিডার ক্লাসগুলোর মধ্যে আমরা যে সকল ক্লাস দেখতে পাই সেগুলো হচ্ছে বাফার রিডার, ক্যারেক্টার অ্যারে রিডার, ফাইল রিডার, ফিল্টার রিডার এটসেট্রা। বাট আমরা মেইনলি ফোকাস করব, যেহেতু ফাইল নিয়ে কথা বলার চেষ্টা করতেছি, ফাইল রিডারের উপর, এবং পাশাপাশি দেখব যে বাফার রিডার আমাদেরকে বেশ কিছু এক্সট্রা ফ্যাসিলিটি দেয়। সো ফাইল রিডার কি করে? ফাইল রিডার হচ্ছে গিয়ে যে কোনো একটা ফাইল থেকে ইনফরমেশন বা ডাটা সে রিড করতে পারে। আর বাফার রিডার কি করে? বাফার থেকে ক্যারেক্টার আকারে সে ডাটা রিড করে। বাফার কি? ধরো কিবোর্ডে যখন একটা ইনপুট দাও তখন সেই ইনপুটটা বাফারের মধ্যে জমা হয়। সকেটে যখন ডাটা আসে, ডাটাটা প্রসেস হওয়ার আগ পর্যন্ত একটা বাফারে জমা হয়। সো ফাইল থেকেও ডাটাটা তুমি চাইলে বাফারের মধ্যে নিয়ে রিড করতে পারো। অর্থাৎ ফাইলের স্ট্রিমটাকেও তুমি বাফার স্ট্রিম হিসেবে ট্রিট করতে পারো। আমরা সেই জিনিসটা একটু পরে দেখব। আর এই সবগুলো রিডার ক্লাসেরই বেশ কিছু কমন ফাংশনালিটি আছে, যেমন রিড। রিড কি করে? ও ইন্টিজার ডাটা রিড করে একটা একটা করে তোমার ডাটা থেকে। সো তোমার ডাটা যাই থাকুক না কেন, তার মধ্যে ক্যারেক্টার থাকুক বা ইন্টিজার থাকুক, সে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এন্টিটিকে এক একটা ইন্টিজার হিসেবে রিড করতে থাকবে, কারণ আমরা জানি যে সবগুলোর একটা করসপন্ডিং ইউনিকোড আছে, রাইট? সিমিলারলি ইন্ট রিড অর্থাৎ আরেকটা ওভারলোডের আরেকটা মেথড, যার মধ্যে আর্গুমেন্ট আকারে তুমি একটা ক্যারেক্টারের অ্যারে পাস করতেছো। ক্যারেক্টারের অ্যারেটার সাইজ যত, ও আসলে ততগুলো ক্যারেক্টার ফাইল থেকে রিড করার চেষ্টা করবে। যদি সাকসেসফুলি রিড করতে পারে তাহলে যে কয়টা ক্যারেক্টার রিড করতেছে ও সেটাকে রিটার্ন করবে। কিন্তু যখন সে -1 রিটার্ন করে, তার মানে হচ্ছে সে ফাইলের শেষ পর্যন্ত পৌঁছে গেছে। ধরো একটা ফাইলে 85টা ক্যারেক্টার আছে, তুমি প্রতিবার 30টা করে ক্যারেক্টার রিড করার চেষ্টা করতেছো। সো প্রথমবারে সে যখন রিড করবে, ধরো ক্যারেক্টারের সাইজ 30, দ্যাটস ওয়াই সে প্রতিবার 30টা করে ক্যারেক্টার রিড করার সেখান থেকে চেষ্টা করবে। সো প্রথমবার 30টা ক্যারেক্টার রিড করতে পারবে, দ্বিতীয়বার 30টা ক্যারেক্টার আবার রিড করতে পারবে, তারপর আবার যখন তুমি ফাংশনটা কল করবা তখন সে 25টা ক্যারেক্টার রিড করবে এবং -1 রিটার্ন করবে। সো সিমিলার ওয়েতে আমরা যখন রিড ফাংশনের সাথে আরও বেশ কিছু আর্গুমেন্ট পাস করি, অর্থাৎ বাফার অ্যারে পাস করি, পাশাপাশি লোকেশন এবং নাম্বার অফ চার্জ পাস করি, তখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে গিয়ে প্রথমে সে ক্যারেক্টার অ্যারে থেকে বাফারের লোকেশন নাম্বার পজিশন থেকে ডাটা রিড করার চেষ্টা করবে। অর্থাৎ ফাইল থেকে ডাটা রিড করে সে বাফার অ্যারে লোকেশনতম পজিশন থেকে রাখার চেষ্টা করবে। অর্থাৎ লোকেশন হিসেবে তুমি যদি 10 পাঠাও তাহলে বাফারের প্রথম 5টা লোকেশন 10 পাঠাও তাহলে বাফারের প্রথম 10টা লোকেশন আসলে ফাঁকা থাকবে। ইন্ডেক্স 10 থেকে ডাটা ফাইল থেকে বাফারের মধ্যে কপি হবে। সো এই ফাংশনালিটিতে তুমি কখন কপি করতে পারো? ধরো তুমি কন্টিনিউয়াসলি ফাইল থেকে ডাটা রিড করে একটা অ্যারের মধ্যে অ্যাপেন্ড করতে চাচ্ছ। ইন দ্যাট কেস তুমি
কি করতে পারো সেটা হচ্ছে বাফারের মধ্যে ধরো লাস্ট রিড ইন্ডেক্সটা আর্গুমেন্ট আকারে পাস করে দিতে পারো। একইভাবে এই ক্ষেত্রে যেহেতু নাম্বার অফ চার্স তুমি আর্গুমেন্ট আকারে পাস করতেছো, সেক্ষেত্রেও আসলে বাফার অ্যারের সাইজ যত ততগুলো ক্যারেক্টার রিড করার চেষ্টা করবে না। ও রিড করার চেষ্টা করবে হচ্ছে তুমি এন চার্সের মধ্যে যতটুক ভ্যালু দিচ্ছ, অর্থাৎ তুমি যদি এন চার্সের মধ্যে ভ্যালু আকারে 30 দাও তাহলে সে 30টা ক্যারেক্টার রিড করার চেষ্টা করবে, যদি 5 দাও তাহলে 5টা ক্যারেক্টার রিড করার চেষ্টা করবে। তো বেসিক্যালি আমরা এই তিনটা ফাংশনই রিড করার জন্য ফাইল থেকে ব্যবহার করতে পারি। আর যে কোনো সময় ফাইলটা রিড করা হয়ে গেলে আমরা ফাইলটাকে ক্লোজ করার জন্য, অর্থাৎ যে ইনপুট স্ট্রিমটা আমরা ওপেন করলাম সেটা ক্লোজ করার জন্য ক্লোজ ফাংশন ব্যবহার করতে পারি। যদি আমরা এই এক্সাম্পলটা দেখি, আমাদের যে যত ইনপুট আউটপুটের ক্লাসগুলো আছে, রিডার ক্লাস বলো, রাইটার ক্লাস বলো, সবাই আসলে java.io প্যাকেজের মধ্যে আছে। সো আমরা প্রথমে ইম্পোর্ট করে নিলাম java.io.asterisk, অর্থাৎ java.io প্যাকেজের মধ্যে যত ক্লাস আছে সব আমরা ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করে নেওয়ার পরে দেখো আমরা মেইন মেথডের মধ্যে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ফাইল রিডার ইন ইকুয়াল টু নাল এবং ফাইল রাইটার আউট ইকুয়াল টু নাল। ফাইল রাইটার আসলে এই কোডের জন্য দরকার নেই, আমি কোড অ্যাড করে রাখছিলাম কিন্তু কাজে লাগাই নাই। সো এইখানে আরেকটা পয়েন্ট খেয়াল করো, তুমি যখনই একটা ফাইল রিড করার চেষ্টা করবা তখনই কি হইতে পারে, ফাইলটা না পাওয়া যেতে পারে। অর্থাৎ তুমি যেই নামের ফাইলটা রিড করার চেষ্টা করতেছো সেই ফাইলটা যদি না থাকে তাহলে ফাইল নট ফাউন্ড একটা এক্সেপশন তৈরি হয়। আমরা এর আগের ক্লাসগুলোতে এক্সেপশন যখন হ্যান্ডেল করা শিখছি তখনই জানি যে কোনো একটা ক্লাসের মধ্যে যে কোনো একটা জায়গায় যখন এক্সেপশন হওয়ার পসিবিলিটি থাকে তখন আমরা সেই এক্সেপশন হওয়ার পসিবল জায়গাটায় ট্রাই ব্লক ইউজ করি। এখন এখানে একটা কথা হচ্ছে গিয়ে, যখনই তুমি ফাইল রিডার অবজেক্ট তৈরি করার চেষ্টা করো, ওই ফাইল রিডার অবজেক্টটা তৈরি করার সময় ওর কনস্ট্রাক্টর থেকে একটা এক্সেপশন থ্রোজ হয়। দ্যাটস ওয়াই তুমি যদি এখানে ট্রাই ক্যাচ না দাও, ইন দ্যাট কেস তোমার কোডে একটা কম্পাইলেশন এরর আসবে, বলবে যে এখানে একটা এক্সেপশন ঘটার পসিবিলিটি আছে, সো তোমাকে সেটা হ্যান্ডেল করতে হবে। এই জায়গাটাই হচ্ছে গিয়ে তোমার ওই আমরা যখন এক্সেপশন শিখছিলাম তখন থ্রোজ কেন ব্যবহার করব সেই কোশ্চেনের আনসার। অর্থাৎ খেয়াল করো এখানে কিন্তু আমরা যদি থ্রোজ ফাইল রিডারের কনস্ট্রাক্টরের মধ্যে বা ক্লাসটার মধ্যে যদি থ্রোজ না থাকতো তাহলে কি করতাম না, যে এইখানে আমরা আসলে এক্সেপশন ঘটতে পারে সেটা আমাদের জানা না থাকলে আমরা ট্রাই ক্যাচ দিতাম না। সো এরপরে কী হইতো, আমরা কোড এক্সিকিউট করার সময় ফাইল না পাওয়া গেলে কোড ক্র্যাশ করতো। কিন্তু এখন আমাদের যদি জানা নাও থাকে, কম্পাইল করার সময় কম্পাইলার আমাদেরকে জানাই দেবে যেখানে একটা এক্সেপশন ঘটার পসিবিলিটি আছে, তুমি এটাকে ট্রাই ক্যাচ দিয়ে আটকে দাও। সো আমরা ট্রাই ক্যাচ দিয়ে আটকে দিয়ে তারপর ফাইল রিডার অবজেক্টটা তৈরি করার চেষ্টা করলাম। সো এই ক্ষেত্রে আসলে যেহেতু আর্গুমেন্ট জিরোটাকে আমি ফাইল নাম হিসেবে কনসিডার করতেছি, অর্থাৎ কমান্ড লাইন থেকে যখন রান করব তখন আর্গুমেন্ট জিরোর মধ্যে আমি কোন ফাইল থেকে রিড করতে চাই সেই ফাইলটার নাম দিয়ে দেব। সো প্রথমেই আমি ফাইল রিডার টাইপের অবজেক্টটা কনস্ট্রাক্টর কল করে তৈরি করার চেষ্টা করলাম। যদি তৈরি হয়ে যায় তারপরে দেখো 5 সাইজের একটা বাফার অ্যারে তৈরি করলাম, ক্যারেক্টার অ্যারে, অর্থাৎ এটা প্রতিবার সর্বোচ্চ 5টা করে ক্যারেক্টার ওর মধ্যে সেভ করা যায়। এবং কে নামের একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করে একটা ইনফাইনাইট লুপে চলে গেলাম। লুপের মধ্যে আমি কি করতেছি, প্রথমেই কে ইকুয়াল টু ইন ডট রিড বাফার। আমরা যদি পিছনের ডেফিনেশনটা একটু রিকল করি, যখন আমরা রিড ফাংশনের মধ্যে একটা ক্যারেক্টারের অ্যারে শুধু পাস করি তখন ও ক্যারেক্টারের অ্যারেটার সাইজ ততগুলো ক্যারেক্টার ফাইল থেকে রিড করার চেষ্টা করে। সো ও কি করবে, আমি আর্গুমেন্ট জিরোর মধ্যে যে ফাইল নেমটা পাস করছি সেই ফাইল নেমটা থেকে প্রথম 5টা ক্যারেক্টার রিড করার চেষ্টা করবে। যদি সে সাকসেসফুলি রিড করতে পারে তাহলে কয়টা ক্যারেক্টার রিড করছে সেটা আসলে কে এর মধ্যে থাকবে। নর্মালি 5টা ক্যারেক্টার রিড করতে চাইলে 5টা কে এর মধ্যে ভ্যালু 5ই থাকবে, বাট যদি কখনো ফাইল শেষ হয়ে যায়, ধরো ফাইলের মধ্যে 27টা ক্যারেক্টার আছে, সো 5 বার 5টা করে ক্যারেক্টার রিড করার পরে 25টা ক্যারেক্টার রিড করার পরে আমরা যখন পুনরায় ফাইল থেকে আবার রিড করতে চেষ্টা করব তখন কে এর মান 2 আসবে, কারণ আমাদের ফাইলের মধ্যে আর 5টা ক্যারেক্টার নেই, আছে শুধুমাত্র 2টো ক্যারেক্টার। সো
কে এর মধ্যে যদি -1 আসে তার মানে হচ্ছে ফাইল এর আগের বারে যখন রিড করার চেষ্টা করেছিলাম তখন শেষ হয়ে গেছে ফাইলের মধ্যে কন্টেন্ট। সো যদি -1 হয় তাহলে আমরা ট্রাই ব্লকটা থেকে বের হয়ে যাব, সরি লুপটা থেকে বের হয়ে যাব। আদারওয়াইজ এই ক্যারেক্টারের অ্যারেটাকে আমরা প্রিন্ট করব। একটা জিনিস খেয়াল করো, এখানে আসলে ক্যারেক্টারের অ্যারে, এটা কিন্তু স্ট্রিং না। সো আমরা সরাসরি system.out.println দিয়ে প্রিন্ট করতে পারছি না। আর আরেকটা পয়েন্ট যেটা খেয়াল করবা সেটা হচ্ছে ক্যারেক্টারের অ্যারে, এটা স্ট্রিং যেহেতু না, এর লেন্থ আসলে 5, কিন্তু সব সময় স্ট্রিংটা ক্যারেক্টারের অ্যারেটার মধ্যে 5টা ক্যারেক্টার নাও থাকতে পারে। যেমন আমি ওই 27টা ক্যারেক্টারের কথা যখন বলছিলাম তখন শেষবারে মাত্র 2টো ক্যারেক্টার থাকবে, 5টা ক্যারেক্টার থাকবে না। সো তাই তোমাকে আসলে ক্যারেক্টারের অ্যারেটার লেন্থ অনুযায়ী যতটুকু লেন্থ ততগুলো সব প্রিন্ট করলে চলবে না, বরঞ্চ আমি সাকসেসফুলি কয়টা ক্যারেক্টার রিড করতে পারছি ততবার লুপ চালায়া ক্যারেক্টারগুলো আলাদা আলাদাভাবে প্রিন্ট করতে হবে। সো এখানে আমি কি করলাম, system.out.println দিয়ে ওই বাফারের ক্যারেক্টারগুলো প্রিন্ট করলাম কতবার, কে বার, অর্থাৎ কে সংখ্যক ক্যারেক্টার যেহেতু আমি সাকসেসফুলি রিড করতে পারছি, সো আমার লুপটা কে বার ঘুরলে আমার যতগুলো ক্যারেক্টার রিড করা হয়ে গেছে সবগুলো ক্যারেক্টার প্রিন্ট করতে পারবে। এবং আরেকটা পয়েন্ট খেয়াল করো, এখানে ট্রাই ব্লকের পরে আমরা কোনো ক্যাচ ব্লক দিইনি। ক্যাচ ব্লক দেইনি তার পিছনে কারণ কিছুই নেই, তুমি চাইলে ক্যাচ ব্লক দিতে পারতা, বাট আমার কাছে এখানে ক্যাচ ব্লক দেওয়াটা জরুরি মনে হয় না। কারণ ফাইলটা যদি নাই থাকে তার মানে হচ্ছে আমি ভুল আর্গুমেন্ট পাস করছি, আমাকে আবার নতুন করে রান করতে হবে। তুমি চাইলে এইখানে একটা কাজ করতে পারো যে লুপ চালাইয়া পুনরায় আবার ফাইলের নাম ইনপুট চাইতে পারো ইউজারের কাছ থেকে, সেক্ষেত্রে তোমার ক্যাচ ব্লকটা কাজে লাগবে। কিন্তু যেহেতু ক্যাচ ব্লক দেই নাই তার মানে হচ্ছে ট্রাই ব্লকের মধ্যে যদি কোনো প্রকার এক্সেপশন হয় সেটা কিন্তু কট হবে না। যেহেতু কট হবে না সেহেতু আমাকে যে কাজটা করা উচিত, না করলেও সমস্যা হবে তেমনটা না, বাট করা উচিত সেটা হচ্ছে গিয়ে মেইন ফাংশনের ডেফিনেশনের সাথে থ্রোস ইনপুট আউটপুট এক্সেপশন থ্রো করা। এইখানে খেয়াল করো যে আমাদের তৈরি হইতে পারে ফাইল নট ফাউন্ড এক্সেপশন, বাট আমরা থ্রো করছি ইনপুট আউটপুট এক্সেপশন। আসলে ফাইল নট ফাউন্ড এক্সেপশনও দিতে পারতা কিন্তু দিচ্ছ না, তার পিছনে কারণ হচ্ছে গিয়ে আইও ইনপুট এক্সেপশন দিলে অন্য যে কোনো ধরনের ফাইল রিলেটেড এক্সেপশনও যদি হয়, কারণ অলওয়েজ ফাইল নট ফাউন্ড এক্সেপশন করবে তার গ্যারান্টি নেই। খেয়াল করো আমরা যখন একটা ফাইলকে ওপেন করার চেষ্টা করি তখন যদি সেই ফাইলটা অলরেডি অন্য কোনো প্রোগ্রাম ওপেন করে থাকে, অর্থাৎ সাপোজ তুমি একটা ফাইলকে ওপেন করতে চাচ্ছ বাট সেই ফাইলটা আরেকটা প্রোগ্রাম অলরেডি ওপেন করে রাখছে রিড করা বা রাইট করার জন্য, তাহলে এই প্রোগ্রাম থেকে ওই ফাইলটাকে ওপেন তুমি করতে পারবা না, পারমিশন ডিনাইড আসবে। সো সেক্ষেত্রে আসলে কিন্তু ফাইল নট ফাউন্ড এক্সেপশন না, পারমিশন ডিনাইডের একটা এক্সেপশন আসবে, অর্থাৎ সাফিসিয়েন্ট পারমিশন তোমার নাই। সো কোন ধরনের এক্সেপশন করবে সেটা আমরা আগে থেকে সার্টেন না বিধায় আমরা এই যে ধরনের এক্সেপশন করতে পারি তাদের কমন যে অ্যানসেস্টর ইনপুট আউটপুট এক্সেপশন সেটা ক্যাচ করার, সেটা হ্যান্ডেল করলেই বা সেটা থ্রো করলেই হয়ে যাবে। থ্রোটা না দিলেও চলে বাট দেয়াটা বেটার, কারণ যেহেতু মধ্যে ঘটার পসিবিলিটি আছে ডেফিনেশনের সাথে সাথে ওটা বলা থাকলো। সো ফাইনালি ব্লকের মধ্যে আসলে কি করতেছে খেয়াল করো, ফাইনালি ব্লকের মধ্যে যেটা হচ্ছে আমাদের ট্রাই ব্লকের মধ্যে কোনো এক সময় যদি এক্সেপশন ঘটেও আমরা কিন্তু ট্রাই ব্লকে ঢোকার আগে ফাইল রিডার নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে আসছি। এখন সাপোজ ট্রাই ব্লকের মধ্যে তুমি ফাইল রিড করতে পারছো বাট ফাইল রিডারটা ক্রিয়েট করতে পারছো, বাট এরপরে কোনো একটা এক্সেপশন ঘটলো, যদিও এইখানে আসলে ইন্ডট রিড বাফার দিয়ে এক্সেপশন আসলে ঘটবে না, বাট তারপরও যদি যে কোনো ধরনের এক্সেপশন ঘটেই থাকে, বরঞ্চ যখন আমরা রিডার রাইটার ক্লাস একসাথে মেলাবো তখন জিনিসটা একটু বেশি ক্লিয়ার হয়ে যাবে। আপাতত জাস্ট এইটা খেয়াল করো যে যদি কোনো এক্সেপশন তৈরিও হয় ভেতরে, তাহলেও এই ট্রাই ব্লকের মধ্যে এক্সেপশন থেকে বের হয়ে প্রোগ্রাম ক্র্যাশ করার আগে অ্যাটলিস্ট সে যে ফাইলটাকে ওপেন করছিল সেই ফাইলটাকে সে ক্লোজ করে যাবে, কারণ আমরা জানি ট্রাই ব্লকে পৌঁছাইলে সে ফাইনালি ব্লকে ডেফিনেটলি পৌঁছাবে, ফাইনালি ব্লকের মধ্যে যাই হোক না কেন। সো কোনো ওপেন ফাইল সিস্টেমের মধ্যে জাঙ্ক আকারে থাকবে না, আমরা যে ফাইলটাকে ওপেন করছিলাম সেটাকে আমরা আবার
ক্লোজ করে চলে যাচ্ছি। সো এই ফাইলটায় সাপোজ আমাদের একটা ইনপুট ফাইল আছে, এই ইনপুট b.txt নামে, যার মধ্যে কিছু বাংলা টেক্সট আছে। এরপরে আমরা যদি সেই ফাইলটাকে কম্পাইল করে তারপরে রান করি যেভাবে স্ক্রিনে দেখানো হচ্ছে, তাহলে তোমাদের কনসোলে আউটপুটটা চলে আসবে। আমি বাংলা ফাইল ব্যবহার করছি, তার পিছনে কারণ হচ্ছে শুধু এইটা ডেমনস্ট্রেট করার জন্য যে আসলে ক্যারেক্টার বাংলা ক্যারেক্টার নাকি ইংলিশ ক্যারেক্টার সেটা নিয়ে আসলে তোমাকে ভাবতে হবে না, যেহেতু আমি ক্যারেক্টার স্ট্রিম ব্যবহার করছি। কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমরা যখন এই স্ট্রিম রিডারটা ব্যবহার করতেছিলাম তখন ক্যারেক্টার বাই ক্যারেক্টার রিড করতেছিলাম, এবং ক্যারেক্টার বাই ক্যারেক্টার না, ইনফ্যাক্ট অনেকগুলো ক্যারেক্টার একসাথে রিড করতেছিলাম। বাট নর্মালি আমরা আসলে বেশ কিছু স্পেশালভাবে ফাইল অ্যাক্সেস করাটা যা বেশ ফ্রিকোয়েন্টলি ব্যবহার করি। যেমন একটা ইন্টিজার সহ ফাইলগুলোকে, প্রতিটা ইন্টিজারকে পরপর ইন্টিজারগুলোকে রিড করা, যেটা সি এর ক্ষেত্রে আমরা FSCAN %d দিয়ে করতাম, সেই ধরনের কিছু করতে পারতাম। অথবা লাইন বাই লাইন একটা ফাইল রিড করা, যেটা সি এর ক্ষেত্রে আমরা গেটস দিয়ে করতাম। সো সেই রকম যদি এইখানে করতে চাই, অর্থাৎ লাইন বাই লাইন সাপোজ একটা ফাইলকে আমরা রিড করতে চাই, সেটা কিন্তু এই ফাইল রিডার দিয়ে করা সম্ভব না। কারণ ফাইল রিডার একটা ফাইল থেকে স্ট্রিমটা নিয়ে আসার সময় কিন্তু তাকে আমরা বলতে পারি না যে কতটুকু নিয়ে আসবে। সো মানে কোন নিয়ে আসার সময় আমরা আসলে তাকে বলে দেই যে কতটুকু সে নিয়ে আসার চেষ্টা করবে, কিন্তু ফাইলের মধ্যে কীরকম ডাটা থাকলে কতটুকু আনবে সেরকম বলার অপশনটা ফাইল রিডারের মধ্যে নাই। সো আমরা যদি চাই লাইন বাই লাইন, অর্থাৎ \n পাইলে তার আগ পর্যন্ত রিড করে আনবে, তাহলে আমাকে আসলে কি করতে হবে, আগে থেকে অনেকটা পরিমাণ ডাটা বাফারের মধ্যে নিয়ে আসতে হবে। তারপর বাফারের মধ্যে থেকে চেক করতে হবে যে তোমার প্রথম নিউ লাইন কোথায় অকার করতেছে, তারপরে ওই পুরো লাইনটাকে তুমি নিয়ে আসতে পারবা ওই নিউ লাইন পর্যন্ত। সো শুধুমাত্র ফাইল রিডারের মধ্যে আসলে ওই ফাংশনালিটিটা নাই। আমরা যদি ফাইল রিডারকে বাফার রিডার দিয়ে র্যাপ করি, অর্থাৎ এইখানে যেরকমটা দেখানো হচ্ছে ওই একই কোড ইন = নিউ ফাইল রিডার করে আর্গুমেন্ট 0 দিয়ে একটা ফাইল রিডারের অবজেক্ট তৈরি করা হয়েছে, এরপরে সেই ফাইল রিডার অবজেক্টটাকে আবার র্যাপ করা হয়েছে বাফার রিডার দিয়ে। যখন বাফার রিডার দিয়ে র্যাপ করলাম, বাফার রিডার ক্লাসের মধ্যে একটা নতুন ফাংশন আছে, সেটা হচ্ছে রিড লাইন, অর্থাৎ ও নিউ লাইন পাওয়ার আগ পর্যন্ত একটা ফাইল থেকে টেক্সট রিড করবে। সো আমরা যদি এই রিড লাইন ফাংশনটা ব্যবহার করি, তাহলে হচ্ছে লাইন বাই লাইন ফাইলের কন্টেন্টগুলোকে আমরা রিড করতে পারবো। সো এখানে হোয়াইল লুপটা আর আমরা ইনফাইনিট টাইম না চালাইয়া আমরা কি করলাম, আর হোয়াইল লুপটা ইনফাইনিটবার না চালাইয়া আমরা হচ্ছে এর মধ্যে br.readline ফাংশনটা কল করলাম। br.readline ফাংশনটা একটা স্ট্রিং রিটার্ন করে। খেয়াল করো, এর আগে আমরা ক্যারেক্টারের অ্যারে ব্যবহার করছিলাম, বাট এখন সে রিটার্ন করে একটা স্ট্রিং। যদি ফাইলটা অলরেডি শেষ হয়ে থাকে তাহলে সে নাল রিটার্ন করে। সো হোয়াইল লুপের কন্ডিশন আমি দিলাম কি, সেটা হচ্ছে br.readline থেকে একটা স্ট্রিং রিড করো নিউ লাইন পাওয়ার আগ পর্যন্ত, সেটাকে লাইন নামের স্ট্রিং ভেরিয়েবলটার মধ্যে সেভ করো। যদি এই লাইন নামের ভেরিয়েবলটা নাল হয়ে থাকে তাহলে লুপটা ব্রেক করো, আদারওয়াইজ লুপের মধ্যে গিয়ে কত নাম্বার লাইন সেটা প্রিন্ট করো, অর্থাৎ কে সংখ্যক লাইন সেটা প্রিন্ট করো, এবং তারপরে লাইনের কন্টেন্টটা প্রিন্ট করো। আর ফাইনালি ব্লকের মধ্যে এবার br.close এবং in.close। এইখানেই খেয়াল করো, যদি সাপোজ আমি ট্রাই ব্লকের মধ্যে ফাইল রিডারটা তৈরি করতে পারছি, বাট বাফার রিডারটা তৈরি করতে গিয়ে একটা এক্সেপশন ঘটছে, তখন কি হইতো, এই প্রোগ্রাম থেকে কন্ট্রোল এক্সিট হয়ে বের হয়ে যেত, এবং এই ক্ষেত্রে ফাইল রিডারটার মধ্যে ইন ভেরিয়েবলটা যে ইনপুট স্ট্রিমটা তৈরি করলো, সেই ইনপুট ক্যারেক্টার স্ট্রিমটা আসলে ওপেন অবস্থায় থেকে যাইতো। বাট যেহেতু ফাইনালি ব্লক দিছি, সেহেতু এর মধ্যে গিয়ে সে ডেফিনেটলি ইনপুট স্ট্রিমের ইন ভেরিয়েবল বা বিআর ভেরিয়েবল উভয়টাকেই ক্লোজ করার চেষ্টা করবে বা ক্লোজ করবে, এবং তারপরে বের হয়ে যাবে। এই প্রোগ্রামটায় আমরা যদি দেখি, আমরা কি এক্সপেক্ট করতে পারি যে আমরা যদি একটা মাল্টি লাইন আছে এরকম একটা টেক্সট ফাইল ওর কাছে আর্গুমেন্ট আকারে দেই, তাহলে ও প্রত্যেকটা লাইনকে আলাদা আলাদাভাবে প্রিন্ট করবে, এবং যেহেতু আমরা কত নাম্বার লাইন তাও প্রিন্ট করতেছি, সো কত নাম্বার লাইন তারপর সেই লাইনের কন্টেন্ট, আবার তার পরবর্তী কত নাম্বার লাইন তার লাইনের কন্টেন্ট সেভাবে প্রিন্ট করবে। সো আমরা আরেকটা স্যাম্পল টেক্সট ফাইল নিলাম, যার মধ্যে বাংলা ইংলিশ দুই ধরনের টেক্সটই আছে এবং একটা এমটি লাইনও আছে।
খেয়াল করো, আমরা কিন্তু লাইন বলতেছি, সেন্টেন্স না। সেন্টেন্স হচ্ছে ইংলিশ গ্রামার, অর্থাৎ ফুল স্টপ যেখানে সেখানে সেন্টেন্স শেষ হচ্ছে, বাট আমরা বলতেছি লাইনের কথা যেখানে নিউ লাইন আছে। সো এখানে নিউ লাইন কোথায় আছে? ঘাসফড়িংয়ের ক্লোনের পরে একটা ইনভার্টেড কমার পরে একটা নিউ লাইন আছে, ব্ল্যাঙ্ক লাইন ডট এর পরে একটা নিউ লাইন আছে, একটা শুধু ফাঁকা লাইন আছে, তারপরে একটা নিউ লাইন আছে। সো এইভাবে আসলে এখানে লাইন আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা। এই প্রোগ্রামটাকে যদি আমরা আগের মতো করে রান করি তাহলে দেখো আউটপুট কি আসবে? লাইন 0-তে আসবে বাংলা টেক্সটটা, লাইন 1-এ আসবে তারপরে যে 2টা সেন্টেন্স আছে সেই দুটো, লাইন 2-তে কোনো আউটপুট আসবে না কারণ ওটা একটা ব্ল্যাঙ্ক লাইন ছিল, এবং লাইন 3-তে শেষের লাইনটা আউটপুট আকারে চলে আসলো। সো তোমার যখন কোনো ফাইলকে লাইন বাই লাইন রিড করার দরকার পড়বে তখন তুমি কি করবা? সেটাকে একটা বাফার্ড রিডার টাইপের ক্লাস দিয়ে র্যাপ করে ফেলবা। এইখানে একটা পয়েন্ট যদি খেয়াল করো, বাফার্ড রিডার, ফাইল রিডার প্রত্যেকেই কিন্তু ইনপুট ক্যারেক্টার স্ট্রিমের কি বলা যায় যে সিবলিং টাইপের। সো ইনপুট ক্যারেক্টার স্ট্রিংয়ের সিবলিং টাইপের যেহেতু, এবং একটা অবজেক্ট দিয়ে আরেকটা অবজেক্টকে সিমিলার সিবলিং টাইপের অবজেক্ট দিয়ে র্যাপ করা হচ্ছে, যদি এই পয়েন্টটা একটু খেয়াল করে থাকো তাহলে হয়তো দেখতে পাবা যে এখানে আসলে আমাদের পরিচিত একটা আর্কিটেকচার আমরা দেখতে পাচ্ছি। পরিচিত আর্কিটেকচারটা কি সেটা আমরা আসলে একটু সামনে গিয়ে আমিই বলবো, বাট তার আগ পর্যন্ত তোমরা চিন্তা করতে পারো আমরা আসলে এখানে কোন ধরনের আর্কিটেকচার দেখতেছি। ক্যারেক্টার স্ট্রিম রিডারের মতো যের মধ্যে যেরকম অনেকগুলো ক্লাস আছে, সেরকম রাইটারের মধ্যেও করসপন্ডিং ক্লাসগুলো আছে। আবার অ্যাগেইন এখানে সে বাফার রাইটারও আছে, ফাইল রাইটারও আছে, এবং অন্যান্য আউটপুট স্ট্রিম রাইটার বা এই ধরনের আরও অনেক ধরনের রাইটার রয়ে গেছে। সো এই ক্ষেত্রে আর সিমিলারভাবে ইনপুট স্ট্রিম রিডারের মধ্যে যেরকম অনেক ধরনের ফাংশনালিটি ছিল, আউটপুট স্ট্রিম রিডারের মধ্যেও এরকম বেশ কিছু ফাংশনালিটি আছে। বলা যায় যে এক্স্যাক্টলি সিমিলার ফাংশন, করসপন্ডিং ফাংশন, অর্থাৎ রিডের বদলে রাইট ফাংশন এখানে আছে। সো আমরা যদি রিডার রাইটার মিলিয়ে একটা প্রোগ্রামের কথা চিন্তা করি, অর্থাৎ এই প্রোগ্রামটায় দেখো ফাইল রিডারও আমি ক্রিয়েট করলাম, ফাইল রাইটারও ক্রিয়েট করলাম। আর্গুমেন্ট 0-তে আমরা একটা ফাইলকে আর্গুমেন্ট আকারে নিলাম, তারপরে তার থেকে 5টা করে ক্যারেক্টার রিড করে সেটাকে আমরা আর্গুমেন্ট 2-তে যে নামটা পাস করব সেই ফাইলটার মধ্যে রাইট করে দেবো। আসলে যে কাজটা হবে সেটা হচ্ছে একটা টেক্সট ফাইল থেকে 5টা করে ক্যারেক্টার আরেকটা টেক্সট ফাইলে কপি হবে। সোজাভাবে যদি বলি, আমরা একটা টেক্সট ফাইল কপি করার কোড লিখলাম। সো এই ক্ষেত্রে যে পয়েন্টটা খেয়াল করো, প্রথমে আমি যখন কে সংখ্যক কন্টেন্ট রিড করলাম বাফারের মাধ্যমে, তারপরে আউট ডট রাইটের ক্ষেত্রে আমি বাফার ভেরিয়েবলটাকে ব্যবহার করলাম, এবং বাফার ভেরিয়েবলটার মধ্যে শুরু থেকে যতগুলো কন্টেন্ট আছে সবগুলো কন্টেন্ট কি রাইট করব। দ্যাটস ওয়াই আমি সেকেন্ড আর্গুমেন্ট হিসেবে 0 পাস করছি, অর্থাৎ লোকেশন হিসেবে 0 পাস করছি। কারণ ওভারলোডেড মেথড রাইটের কথা যদি চিন্তা করো, রাইট প্রথম হচ্ছে কোন ক্যারেক্টারের অ্যারে থেকে রাইট করবে, তার কত লোকেশন থেকে রিড করবে এবং কতগুলো রাইট করবে। সো কোন ক্যারেক্টার অ্যারে থেকে রাইট করবে? বাফার থেকে। এবং কোন লোকেশন থেকে শুরু করবে? বাফার অ্যারের শুরু থেকে রাইট করা শুরু করবে। দ্যাটস ওয়াই আমি 0 আর্গুমেন্ট পাস করলাম। এবং কয়টা ক্যারেক্টার রাইট করবে? হ্যাঁ, কে সংখ্যক ক্যারেক্টার রাইট করবে। সো আউট ডট রাইটের মধ্যে আমরা বাফার 0, কে পাস করলাম, এবং একইভাবে ফাইনালের মধ্যে ইন এবং আউট উভয় স্ট্রিমটাকেই আমরা ক্লোজ করলাম। সো এই ফাইলটাকে যদি আমরা রান করি, অর্থাৎ ইনপুট বি ডট টিএক্সটি যে ফাইলটাকে আমরা আগে দেখলাম সেটাকে যদি এই স্ক্রিনে দেখানো উপায়ে আমরা রান করি, তাহলে হচ্ছে ইনপুট সি ডট টিএক্সটি নামে আরেকটা ফাইল তোমার কম্পিউটারের মধ্যে তৈরি হয়ে যাবে। সো আমরা একটা ফাইল রিড করলাম এবং সেই ফাইলটাকে কনসোলে প্রিন্ট করে দেখাইলাম, অর্থাৎ ডিফল্ট আউটপুট স্ট্রিমে প্রিন্ট করে দেখাইলাম। আবার আমরা অন্য আরেকটা ফাইল আউটপুট স্ট্রিমের মধ্যেও সেটাকে কপি করে প্রিন্ট করে দেখালাম। কিন্তু এইখানে একটা জিনিস খেয়াল করো, আগের বার যখন আমরা ইনপুট বি ফাইলটাকে ইনপুট সি ফাইলের মধ্যে কপি করতেছিলাম,
তখন আসলে আগে থেকে যদি ইনপুট c.txt নামে কোনো ফাইল থাকতো তাহলে সেই ফাইলটা ডিলিট হয়ে যেত। বাট আমরা যদি ধরো ডিলিট করতে না চাই, অর্থাৎ আগের কন্টেন্টের সাথে নতুন কন্টেন্ট অ্যাপেন্ড করতে চাই, তাহলে হচ্ছে ফাইলটাকে সরাসরি তাদের কনস্ট্রাক্টর থেকে ওপেন করার সময় বাড়তি একটা আর্গুমেন্ট পাস করে তারপর ওপেন করতাম। যদি এইখানে খেয়াল করো, যে কোনো ফাইল রাইটার ক্লাসের বেসিক্যালি আর্গুমেন্টগুলো যদি খেয়াল করো, এখানে আর্গুমেন্টের ক্ষেত্রে সেকেন্ড আরেকটা আর্গুমেন্ট পাস করা যায়, সেটা হচ্ছে বুলিয়ান অ্যাপেন্ড, অর্থাৎ তুমি অ্যাপেন্ড করতে চাও কিনা। যদি এই আর্গুমেন্টটা পাস করো তাহলে ফাইলকে অ্যাপেন্ড মোডে ওপেন করবে, পাস করে যদি ট্রু মোডে ট্রু পাস করো তাহলে সে ফাইলটাকে অ্যাপেন্ড মোডে ওপেন করবে, আদারওয়াইজ ফাইলটাকে সে রাইট মোডে ওপেন করবে, অর্থাৎ প্রিভিয়াস কন্টেন্ট সে ডিলিট করে তারপরে ওপেন করবে। এখানে ফাইল রাইটারের মধ্যে আরও একটা জিনিস দেখতে পাচ্ছ কনস্ট্রাক্টরের মধ্যে, সেটা হচ্ছে ফাইল টাইপের অবজেক্ট কি। সো ফাইল টাইপের বা ফাইল ডেসক্রিপ্টর টাইপের অবজেক্ট কি, সেটা নিয়ে আমরা এই ক্লাসেরই শেষের দিকে কথা বলবো। সো এটা নিয়ে আপাতত টেনশন করার দরকার নাই। আমরা আসলে এখন পর্যন্ত ফাইল রাইটারের যে কনস্ট্রাক্টরটা ব্যবহার করছি সেটা হচ্ছে একেবারে শেষের কনস্ট্রাক্টরের আগের কনস্ট্রাক্টরটা, অর্থাৎ একটা স্ট্রিং দিয়ে আমরা ফাইল নাম পাস করছি। সো ফাইল নেমের মধ্যে আসলে শুধু কারেন্ট ফোল্ডারের একটা ফাইলের নাম হইতে পারে, অথবা তার অ্যাবসোলিউট পাথ হইতে পারে, অর্থাৎ একেবারে শুরু থেকে এ পর্যন্ত, অর্থাৎ সাপোজ রুট ডিরেক্টরি থেকে হোম ডিরেক্টরি সে তার মধ্যে অন্য কোথাও, বা তোমাদের যদি উইন্ডোজ মেশিন হয় তাহলে সি ড্রাইভের মধ্যে এক্স ফোল্ডারের মধ্যে y.txt ফাইল। সো এই পুরো নামটাই হচ্ছে, অর্থাৎ কমপ্লিট অ্যাবসোলিউট পাথটা আমরা আর্গুমেন্ট আকারে পাস করছি। আমরা যদি শেষের আগের কনস্ট্রাক্টরটা ব্যবহার না করে শেষের কনস্ট্রাক্টরটা ব্যবহার করি এবং শেষের কনস্ট্রাক্টর সেকেন্ড আর্গুমেন্টটাকে ট্রু আকারে পাস করি, তাহলে আসলে ফাইলটাকে রাইট মোডে ওপেন না করে অ্যাপেন্ড মোডে ওপেন করা হবে, অর্থাৎ প্রিভিয়াস কন্টেন্ট মুছে যাবে না, নতুন যদি কন্টেন্ট রেখি সেটা প্রিভিয়াস কন্টেন্টের পরে অ্যাড হবে। স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে গিয়ে তুমি একটা ফাইল রাইটার অবজেক্টকে প্রথমে র্যাপ করবা বাফার রাইটার দিয়ে, এবং সেই বাফার রাইটারকে র্যাপ করবা প্রিন্ট রাইটার দিয়ে। আর যেই প্রিভিয়াস পরিচিত আর্কিটেকচারের কথা আমরা বলতেছিলাম, স্ক্রিন দেখে অলরেডি হয়তো বুঝে ফেলছো, সেটা হচ্ছে ডেকোরেটর ডিজাইন প্যাটার্ন। আমরা যখন ডেকোরেটর ডিজাইন প্যাটার্ন ক্লাসে পড়ছিলাম তখন দেখছিলাম যে একটা পিৎজার উপরে আমরা ডিফারেন্ট লেয়ার অ্যাড করতেছিলাম, অর্থাৎ নতুন নতুন ফাংশনালিটি অ্যাড করতেছিলাম। একইভাবে এখানেও ফাইল রাইটার যে অবজেক্টের যে সকল ফাংশনালিটি প্রোভাইড করে সেটাকে আমরা র্যাপ করলাম যখন বাফার রাইটার দিয়ে, তখন ফাইল রাইটারের পাশাপাশি বাফার রাইটারের ফাংশনালিটিও সে পেয়ে গেল। বাফার রাইটারকে যখন আমরা র্যাপ করলাম প্রিন্ট রাইটার দিয়ে, তখন সে প্রিন্ট রাইটারের ফাংশনালিটিও পেয়ে গেল। আমরা যদি বলি কী ফাংশনালিটি পেয়ে গেল, সো দুইটা ফাংশনালিটির কথা আমি মেনশন করতে পারি। সেটা হচ্ছে যখন বাফার রাইটারকে ইউজ করলাম তখন স্ট্রিংকে রাইট করার একটা ফাংশনালিটি পেয়ে গেলাম, কারণ একটু আগে যখন আমরা ফাইল রাইটার দিয়ে রাইট করতেছিলাম তখন দেখছিলাম যে ক্যারেক্টারের অ্যারে থেকে রাইট করতে হয়। সো ক্যারেক্টার অ্যারেটার কোন লোকেশন থেকে রাইট করব, কয়টা ক্যারেক্টার রাইট করব, সেই সব ইনফরমেশনও পাস করতে হয়। বাট তুমি যদি বাফার রাইটার ইউজ করো তাহলে সরাসরি স্ট্রিংকে রাইট করতে পারবা। সিমিলার ওয়েতে তুমি যদি প্রিন্ট রাইটার ব্যবহার করো সেক্ষেত্রে তুমি চাইলে ওই প্রিন্ট এলএন টাইপের ফাংশন ব্যবহার করতে পারো। সো প্রিন্ট এলএন টাইপের ফাংশনটা কী হবে, অটোমেটিক্যালি লাইন সেপারেটারের মধ্যে যে নিউ লাইন ক্যারেক্টারটা অ্যাপেন্ড করে দিতে পারবে। সো একটা জিনিস খেয়াল করো, ওই প্রিন্ট এলএন কিন্তু একটা প্রিন্ট রাইটার। আমরা কিন্তু একটা প্রিন্ট রাইটার, ডিফল্ট প্রিন্ট রাইটার সিস্টেম অলরেডি ব্যবহার করছি, সেটা হচ্ছে system.out। সেই system.out প্রিন্ট এলএন দিয়ে কী হয়, সেটা system.out যে প্রিন্ট রাইটার স্ট্রিমটা আছে সেটার উপর প্রিন্ট এলএন দিলে সে আসলে কনসোলের সাথে কানেক্টেড হয় এবং কনসোলে প্রিন্ট করে। আর তোমার এই প্রিন্ট রাইটারটা কোথায় প্রিন্ট করবে, তুমি যে ফাইলের মাধ্যমে প্রিন্ট রাইটারটা প্রিপেয়ার করতেছো। একটা জিনিস খেয়াল করো, এই প্রিন্ট রাইটারটাকে তুমি যদি কনসোলের সাথে কানেক্ট করে দাও তাহলে সে কিন্তু এটার মাধ্যমে কনসোলে প্রিন্ট করতে পারে। সো আমরা ক্যারেক্টার নিয়ে ডিল কীভাবে করতে হয় সেটা দেখলাম, আর ক্যারেক্টার নিয়ে যেভাবে ডিল করলাম এক্স্যাক্টলি একইভাবে আসলে আমরা বাইট নিয়েও ডিল করতে পারি। শুধু আগের ক্ষেত্রে ক্যারেক্টারগুলোকে একটা ইউনিকোড ক্যারেক্টারের সাইজ যতটুকু সেই অনুযায়ী রিড করা হয়তো ক্যারেক্টার বাই ক্যারেক্টার তোমাদের ফাইল থেকে বা স্ট্রিম থেকে, ইনপুট স্ট্রিম থেকে। বাট এই বাইট স্ট্রিমের ক্ষেত্রে তোমাকে সেই ক্যারেক্টার বাই ক্যারেক্টার রিড না করে আমরা বাইট বাই বাইট রিড করবো। সো তার মধ্যে যে কোনো টাইপের ডাটাই থাকুক না কেন আমরা বাইট বাই বাইট রিড করে সেটাকে প্রসেস করতে পারবো।
এই ক্ষেত্রেও আমাদের বেশ কিছু প্রিডিফাইন্ড ক্লাস আছে এবং আগের মতোই আমরা আসলে দুইটা ক্লাস নিয়ে একটু বেশি ইন্টারেস্টেড, সেটা হচ্ছে বাফার্ড ইনপুট স্ট্রিম আর একটা হচ্ছে ফাইল ইনপুট স্ট্রিম। আমরা বেসিক্যালি ফাইল ইনপুট স্ট্রিম আর ফাইল আউটপুট স্ট্রিম নিয়েই কথা বলবো। বাদ বাকি ফাংশনালিটি সম্পর্কে যদি কেউ ইন্টারেস্টেড হও আমার সাথে সরাসরি কথা বলতে পারো, অথবা গুগল বা হচ্ছে জাভার যে জাভা.ডক ওয়েবসাইট সেখান থেকে আমরা সার্চ করে জেনে নিতে পারি যে আর কি ধরনের ফাংশনালিটি এখানে আছে। আর ইনপুট স্ট্রিমে যে ক্লাসগুলো এখানে দেখা যাচ্ছে তার প্রত্যেকটার জন্যই করসপন্ডিং একটা আউটপুট স্ট্রিম ক্লাস আছে, সো সেটা আর আগের মতো আমি মেনশন করছি না। মেথডগুলো সে আগের মতোই, রিড মেথড, বাইট আকারে রিড করা এবং বাইটের মধ্যে বাইট অ্যারের মধ্যে কত লোকেশন রিড করবে, কয়টা রিড করবে সেই ভ্যালুগুলো পাস করে দেয়। শুধুমাত্র যে চেঞ্জটা এখানে খেয়াল করা দরকার, আগে আমাদের ডাটা টাইপ ছিল CHAR বাইট অ্যারের, বাফার অ্যারের, আর এখন আমাদের বাফার অ্যারের ডাটা টাইপ হচ্ছে বাইট, অর্থাৎ 8 বিট অনুযায়ী সে ডাটাটা প্রিপেয়ার করবে। আমরা যদি এই কোডটার দিকে তাকাই, এই কোডটার ক্ষেত্রে আসলে কোনো কিছুই চেঞ্জ করা হয় না, শুধুমাত্র সে আগের কোডের মধ্যে ফাইল ইনপুট স্ট্রিমের বদলে ফাইল রিডারের পরিবর্তে ফাইল ইনপুট স্ট্রিম এবং ফাইল রাইটারের পরিবর্তে ফাইল আউটপুট স্ট্রিম ব্যবহার করা হয়েছে। বাকি সব কিছু এক্স্যাক্টলি আগের মতো, এবং এই কোডটা দিয়েও সে আগের টেক্সটের কন্টেন্টটাকে তুমি কপি করতে পারবা, পাশাপাশি এটা দিয়ে আর যে কপি করতে পারবা যে কোনো ধরনের ফাইল। ফর এক্সাম্পল, আমার কম্পিউটারের মধ্যে ধরো java.logo.png নামে একটা ইমেজ ফাইল আছে, আমি যদি এই প্রোগ্রামটাকে কম্পাইল করে রান করি তাহলে দেখো copied.png নামে এক্স্যাক্টলি সিমিলার আরেকটা ইমেজ তৈরি হয়ে যাবে। অর্থাৎ এবার আর তোমাকে টেক্সট ফাইল হইতে হবে এরকম কোনো কন্ডিশন নেই, তুমি যে কোনো ফাইল কপি করতে পারো, কপি পেস্ট এই প্রোগ্রামটার মাধ্যমে করতে পারো। সো যখন আমরা ফাইল রাইটারের কনস্ট্রাক্টর দেখছিলাম তখন ওইখানে আমরা দেখছিলাম যে কনস্ট্রাক্টরের মাধ্যমে আমরা স্ট্রিং আকারে ফাইলের পাথ পাস করতে পারি, পাশাপাশি জাভার ফাইল টাইপের অবজেক্টকেও পাস করতে পারি ফাইল ইনপুট স্ট্রিম বা আউটপুট স্ট্রিম তৈরি করার জন্য। সো ফাইল টাইপের অবজেক্টটা আসলে কি? ফাইল টাইপের অবজেক্টটা আসলে আলাদা কিছু না, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট রিপ্রেজেন্টেশন অফ এ ফাইল। অর্থাৎ যে কোনো একটা কম্পিউটারের ফাইলকে যদি কোডের মধ্যে দিয়ে ব্যবহার করতে চাও রিড রাইট করা ছাড়া, ধরো ফাইলের প্রপার্টি রিড করতে চাচ্ছ বা অন্য কিছু, তখন তুমি জাভার io.ফাইল টাইপের ক্লাসের অবজেক্ট ব্যবহার করতে পারো। এই ফাইল টাইপের অবজেক্টকে কীভাবে তৈরি করা যায়, যেভাবে আগের মতো করে যে পুরো ফাইলের পাথটা তুমি পাস করে দিতে পারো স্ট্রিং আকারে, সেখান থেকে ফাইল টাইপের অবজেক্টটা হইতে পারে। পাশাপাশি তুমি যদি ধরো কোন ফোল্ডার এবং কোন নাম সেইভাবে যদি পাঠাইতে চাও সেভাবেও পাঠাইতে পারো। সো সেটা হচ্ছে স্ট্রিং প্যারেন্ট, স্ট্রিং চাইল্ড, অথবা প্যারেন্ট ফোল্ডারটাও একটা ফাইল আকারে। অর্থাৎ খেয়াল করো, ফাইল হইতে হইতে তাকে কিন্তু এক্স্যাক্টলি কীভাবে বলা যায় যে নর্মাল ফাইল হইতে হবে এমন কোনো কথা নেই, সে একটা ডিরেক্টরিও হইতে পারে, অর্থাৎ ফোল্ডারও হইতে পারে। সো তোমার প্যারেন্ট ফোল্ডারটা যদি একটা ফাইল অবজেক্ট থাকে তাহলে প্যারেন্ট ফোল্ডারটার ফাইল অবজেক্ট তার স্ট্রিং আকারে চাইল্ডটা পাস করে দিতে পারো, অর্থাৎ ফাইলের নামটা পাস করে দিতে পারো। সেক্ষেত্রেও তোমার ফাইল টাইপের নতুন অবজেক্টটা তৈরি করতে পারবা। আবার একইভাবে প্যারেন্টটাকে তুমি হচ্ছে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ইউনিভার্সাল রিসোর্স ইন্ডিকেটর, মোস্ট প্রবাবলি আমি আসলে ভুলে গেছি, ইউনিভার্সাল রিসোর্স আইডেন্টিফায়ার, ওই টাইপের অবজেক্ট দিয়ে হইতে পারে। তোমরা ইউনিভার্সাল রিসোর্স আইডেন্টিফায়ারের একটা এক্সাম্পল জানো, সেটা হচ্ছে ইউনিভার্সাল রিসোর্স লোকেটর বা ইউআরএল, যেটা হচ্ছে যে কোনো ওয়েবসাইটের আইডি। আরেকটা হচ্ছে ধরো ইউনিভার্সাল রিসোর্স নেম, যেটা হচ্ছে ধরো বইয়ের উপরে কখনো লেখা দেখছো ISBN নাম্বার, সো ওইটা অর্থাৎ যে কোনো বইয়ের ক্ষেত্রে ইউনিভার্সাল আইডেন্টিফায়ার নাম্বার বা এরকম কিছু। সো ওই ইনফরমেশন থাকলেও সেটা দিয়েও তুমি অবজেক্ট তৈরি করতে পারো, যদি যাই হোক আমরা আসলে ওইটা ব্যবহার করছি না। সো আমাদের আসলে যে জিনিসটা খেয়াল করা দরকার যে ফাইল টাইপের অবজেক্টকে আমরা কিভাবে তৈরি করতে পারি, একইভাবে ফাইলের পাথ দিয়ে অথবা ফোল্ডার ফাইল তার সাথে
যে ফাইলটার অবজেক্ট আমি তৈরি করতে চাচ্ছি সেই ফাইলটার নাম দিয়ে সেভাবে আমরা ফাইল টাইপের অবজেক্টটা ক্রিয়েট করতে পারি। কিন্তু ফাইল টাইপের অবজেক্টটা ক্রিয়েট করে আসলে আমাদের লাভ কী? কারণ তোমাদের যদি দেখে থাকো এই ফাইল টাইপের অবজেক্ট পাস করেও ইনপুট স্ট্রিম তৈরি করা যায়, আবার শুধুমাত্র ফাইলের পাথটা পাস করেও ফাইল ইনপুট স্ট্রিম তৈরি করা যায়। তাহলে অহেতুক কেন আমি ফাইল স্ট্রিম থেকে প্রথমে পাথ দিয়ে প্রথমে ফাইল টাইপের অবজেক্ট তৈরি করে তারপরে সেই অবজেক্টটাকে আমি আবার ফাইল ইনপুট স্ট্রিমের মধ্যে পাস কেন করব? হ্যাঁ, আসলে ওই কারণে ফাইলকে ব্যবহার করার কোনো দরকার নেই। ফাইলকে ব্যবহার করতে পারি আমরা আরও বেশ কিছু ফাংশনালিটি ফাইল টাইপের অবজেক্ট আমাদেরকে দেয় সেইগুলো ব্যবহার করার জন্য। আমি বেশ কিছু ইউজফুল ফাংশন এখানে পয়েন্ট আউট করে রাখছি। আরও অনেক ইউজফুল ফাংশন আছে, চাইলে জাভার ডকুমেন্টেশন দেখে তোমরা খুঁজে নিতে পারো যে আসলে এখানে কোন কোন আর কি ফাংশনালিটি আছে। সো আমি যেগুলো নোট ডাউন এখানে করে রাখছি তার মধ্যে একটা হচ্ছে ক্রিয়েট নিউ ফাইল, অর্থাৎ ফাইল নেই বাট তুমি নিচে যদি নতুন করে একটা ফ্রেশ ফাইল এমটি ফাইল তৈরি করতে পারো চাও, তাহলে ক্রিয়েট নিউ ফাইল অবজেক্টটা তুমি ফাংশনটা মেথডটা তুমি ব্যবহার করতে পারো। আর ফাইল ক্রিয়েট টেম্প ফাইল, এইটা যদি মেথডটা যদি তুমি ব্যবহার করো, এইটা কি ধরো আমরা অনেক সময় কী করি প্রোগ্রামের মধ্যে টেম্পোরারিভাবে প্রসেসিং করার জন্য কিছু ফাইল তৈরি করে থাকি। ফর এক্সাম্পল ধরো তুমি একটা ফাইল ডাউনলোড করতেছো বা হচ্ছে একটা ফাইলকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছ। সো নিয়ে যাওয়ার সময় তুমি ধরো পার্ট বাই পার্ট প্রথমে কপি করতে চাচ্ছ। সো পার্ট বাই পার্ট যখন কপি করো তখন হচ্ছে পার্ট ফাইলগুলো তুমি আসলে টেম্পোরারি ডিরেক্টরিতে তৈরি করতে চাচ্ছ। ওই টেম্পোরারি ডিরেক্টরির কাজকে কিছুদিন পর পর আপনি সেই পুরাতন ফাইলগুলোকে মুছে দেয়। অর্থাৎ যখন তুমি টেম্পোরারি ডিরেক্টরিতে দেখো তোমার সিস্টেমের মধ্যে টিএমপি নামে একটা ফোল্ডার আছে, যারা উইন্ডোজ ব্যবহার করো তাদের উইন্ডোজের মধ্যে টেম্পোরারি ডিরেক্টরি আছে। তো তোমার যদি টেম্পোরারিভাবে কোনো ফাইল ক্রিয়েট করার দরকার পড়ে, যেটা আসলে এই প্রোগ্রামটা রান করা হয়ে গেলে তারপরে আসলে সেই ফাইলটার কোনো দরকার নেই, সো সেইভাবে তুমি যদি ফাইল ক্রিয়েট করতে চাও তাহলে হচ্ছে ক্রিয়েট টেম্প ফাইল ফাংশনটা ব্যবহার করতে পারো। এখানে প্রিফিক্স সাফিক্সের মাধ্যমে যেটা বোঝানো হচ্ছে যে সেটা হচ্ছে ধরো ফাইলের নাম এটা হচ্ছে প্রিফিক্স আর এক্সটেনশন সেটা হচ্ছে সাফিক্স। ধরো ইনপুট ডট টিএক্সটি, ইনপুটটা হচ্ছে প্রিফিক্স আর টিএক্সটিটা হচ্ছে সাফিক্স। কোনো ফাইলকে ডিলিট করতে চাইলে তুমি এখানে ডিলিট মেথডটা ব্যবহার করতে পারো। আদৌ এই নামের ফাইল কম্পিউটারে আছে কি না, অর্থাৎ তুমি একটা পাথ নেম পাস করছো বাট ওই পাথ নেমের কোনো ফাইল কম্পিউটারের মধ্যে আছে কি নাই সেটা তুমি জানতে চাচ্ছ, সেটা এক্সিস্ট মেথডের মাধ্যমে করতে পারবা। তোমার ফাইলটা যেই ডিরেক্টরিতে আছে সেই ডিরেক্টরি বা তোমার ফাইলটা যেই পার্টিশনে আছে কম্পিউটারে সেই পার্টিশনে আর কতখানি জায়গা ফাঁকা আছে সেটা তুমি গেট ফ্রি স্পেসের মাধ্যমে কপি করতে পারো। যখন আমরা একটা ফাইল একটা নতুন পার্টিশনে পেস্ট করি এবং পার্টিশনে যদি সাফিসিয়েন্ট পরিমাণ জায়গা না থাকে তখন একটা মেসেজ আসে না যে তোমার এখানে সাফিসিয়েন্ট পরিমাণ স্পেস নাই। সো ওই মেসেজটা আসলে কীভাবে দেওয়া হয়? ওই মেসেজটা দেওয়া হয় যে পেস্ট করার আগে প্রথমে চেক করা হয় যে কারেন্ট ফাইলের সাইজটা কত এবং ওইখানে অ্যাভেলেবল স্পেস কত। সো তুমি যদি সেটা জাভার মাধ্যমে করতে চাও অ্যাভেলেবল স্পেসটা গেট ফ্রি স্পেস ফাংশনের মাধ্যমে তুমি পেতে পারো। এবং কারেন্ট ফাইলের সাইজটা আসলে ওই যে শেষের দিকে যে মেথডটা দেখতে পাচ্ছ লেন্থ নামের ওই মেথডটা ব্যবহার করে তুমি ক্রিয়েট করতে পারো, পেতে পারো। পাশাপাশি তুমি যে পাথটা তাকে পাস করতেছো সেটা একটা নর্মাল ফাইল নাকি একটা ডিরেক্টরি বা ফোল্ডার, সেটা তুমি ইজ ডিরেক্টরি আর ইজ ফাইল মেথডের মাধ্যমে বলতে পারবা। আবার আমরা কমান্ড উইন্ডোতে কি এলএস কী করলে এলএস যদি কমান্ডটা দেয় তাহলে কী করে ও কারেন্ট ফোল্ডারের মধ্যে কী কী ফাইল বা ফোল্ডার আছে আরও সেসব দেখায় না। তো সেই রকমের ইনফরমেশন যদি তুমি তোমার প্রোগ্রামের মধ্যে পেতে চাও তাহলে এই লিস্ট নামের মেথডটা যদি ব্যবহার করো, কোনো একটা ডিরেক্টরির পাথ দিয়ে তুমি একটা ফাইল অবজেক্ট ক্রিয়েট করলা এবং তারপরে তার লিস্ট মেথডটাকে কল যদি করো তাহলে ওই ফোল্ডারের মধ্যে কী কী ফাইল বা ফোল্ডার আছে তার একটা লিস্ট তোমার হাতে চলে আসবে। তুমি যদি ফোল্ডার ক্রিয়েট করতে চাও তাহলে mkdir মেথডটা তুমি ব্যবহার করতে পারো, যেভাবে কমান্ড উইন্ডোতে আমরা mkdir ব্যবহার করি একইভাবে। আবার ধরো তুমি একটা বড় একটা পাথ ক্রিয়েট করতে চাচ্ছ বাট তার মধ্যে কোনো ফাইলগুলোই নেই, যেমন ফর এক্সাম্পল ধরো তুমি চাচ্ছ তোমার হোম ডিরেক্টরির মধ্যে
এক্স ফোল্ডারের মধ্যে ওয়াই ফোল্ডারের মধ্যে জেড নামে একটা ফাইল তৈরি করবা, কিন্তু এক্স বা ওয়াই ফোল্ডার দুইটাও কম্পিউটারে নাই। অর্থাৎ তুমি যদি এই ফাইলটা তৈরি করতে চাও, অর্থাৎ তুমি চাচ্ছ হোম ফোল্ডারের মধ্যে এক্স তারপরে ওয়াই তারপরে জেড ফাইল ক্রিয়েট করতে, তাহলে তুমি mkdirs মেথডটা ইউজ করবে। ও কী করবে, ওই ফাইনাল ফাইলটা তৈরি করার জন্য বা ফাইনাল ফোল্ডারটা তৈরি করার জন্য যতগুলো ফোল্ডার বা পাথ ফোল্ডার ক্রিয়েট করার দরকার পড়ে সেগুলো রিকার্সিভ ওয়েতে ক্রিয়েট করে তারপরে আমাদের ইন্টেন্ডেড ডিরেক্টরিটা তৈরি করবে। সো এই মেথডগুলো ব্যবহার করে আমরা সিস্টেমের কিছু কারেন্ট স্টেট ইনফরমেশন বা আমাদের ফাইল রিলেটেড প্রোগ্রামগুলোকে আরও এফিশিয়েন্ট করতে পারি। তোমাদের প্র্যাকটিসের জন্য আমি একটা এক্সারসাইজ দিচ্ছি, যখন সম্ভব হয় করে আমার কাছে কোডটা যত দ্রুত সম্ভব দিয়ে দিবা। সেটা হচ্ছে কি যে তোমরা সিম্পল একটা প্রোগ্রাম লেখো যেটা একটা ফাইলকে কপি করে আরেকটা জায়গায় পেস্ট করতে পারে, যেরকমটা আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে জাভা লোগো ডট পিএনজিকে কপি করে কপি ডট পিএনজিতে রাখা হয়েছে। বাট এই ক্ষেত্রে জাস্ট কিছু এক্সট্রা ফাংশনালিটি রাখতে হবে। যেমন আমি যদি পুরো আর্গুমেন্ট মানে পুরো স্পেসিফিকেশনটা তোমাদের বলি, প্রথমেই যেটা হচ্ছে ফার্স্ট পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি ও কমান্ড লাইন আর্গুমেন্টের মাধ্যমে ফাইল কপি পেস্ট করবে। অর্থাৎ তোমার প্রোগ্রামটা আমি রান করব জাভা কপি arg1 arg2, যেখানে arg1 এর মধ্যে সোর্স ফাইল থাকবে এবং arg2 এর মধ্যে ডেস্টিনেশন ফাইল থাকবে। অর্থাৎ ডেস্টিনেশনের কোন জায়গাটায় ফাইলটা ক্রিয়েট হবে এক্স্যাক্টলি আমাদের ওই জাভা লোগো পিএনজি স্পেস কপি ডট পিএনজি যেটা আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম সেটার মধ্যেই। বাট এখানে টুইস্টটা হচ্ছে গিয়ে সেকেন্ড আর্গুমেন্ট আকারে, অর্থাৎ ডেস্টিনেশন ফাইল না বলে আমরা ডেস্টিনেশন ফাইলটা কোন ফোল্ডারে থাকবে সেটাও বলতে পারি। অর্থাৎ arg1টা হবে সোর্স ফাইল, সেটা ঠিক আছে, বাট arg2টা ডেস্টিনেশন ফাইলও হইতে পারে, ডেস্টিনেশন ফোল্ডারও হইতে পারে। সো ডেস্টিনেশন ফাইল হইলে তো কোনো সমস্যা নেই, তুমি এক্স্যাক্টলি ওইভাবে যেভাবে আমরা অলরেডি দেখে ফেলছি সেভাবে করে ফেললাম। বাট ডেস্টিনেশন যদি ফোল্ডার হয়, সো তোমাকে এইখানেই কিন্তু ওই ফাইল অবজেক্টের একটা জিনিস ইজ ডিরেক্টরি মেথডটা ব্যবহার করতে হবে, যে ওইটা আসলে ডিরেক্টরি না ফাইল সেটা বোঝার জন্য। যদি ওইটা একটা ডিরেক্টরি হয় সেক্ষেত্রে তুমি কী করবা, সেক্ষেত্রে হচ্ছে ওই ডিরেক্টরিটার মধ্যে সোর্স ফাইলটাকে পেস্ট করবা, কিন্তু এক্ষেত্রে ফাইলের নাম আর চেঞ্জ হবে না, ফাইলের নামটা আগে যা ছিল সেটাই থাকবে। অর্থাৎ আমরা যদি এখানে একটা স্যাম্পল কমান্ড দেওয়া আছে, তাহলে জাভা কপি হোম আশরাফুল ফোল্ডার 1 এর মধ্যে image.jpg নামে একটা ফাইল আছে, এটাকে তুমি /home/ashrafu/folder2 এর মধ্যে কপি করলে পরে নতুন ফাইলটার নামও image.jpg থাকবে। অর্থাৎ এক্ষেত্রে তোমাকে স্ট্রিংটা টোকেনাইজ করে শেষের ফাইলের নামটা তুমি হাতে নিতে পারো, স্ট্রিংয়ের টোকেনাইজও করতে পারো, অথবা চাইলে একটু জাভাডক ওয়েবসাইটটা ঘাটাঘাটি করে জাভার ফাইল টাইপের ক্লাসের প্রপার্টিকে ব্যবহার করেও তুমি কিন্তু এইখানে থেকে ওই image.jpg নামটা এক্সট্রাক্ট করতে পারো। আর সেটার জন্যই আমি বেশি পয়েন্ট দেব। পাশাপাশি আরেকটা জিনিস আছে, ধরো তুমি যখন পেস্ট করতে চাচ্ছ, ফাইনালি তোমার ফাইলের নামটা ঠিক হয়ে গেল যে তুমি কোন নামে পেস্ট করবো, বাট পেস্ট করতে গিয়ে দেখলা যে ওখানে অলরেডি ওই নামে একটা ফাইল আছে। সো অলরেডি ওই নামে ফাইল আছে কি না সেটা ওই এক্সিস্ট মেথডটা ব্যবহার করে কিন্তু তুমি চেক করতে পারো। সো অলরেডি ওই নামে ফাইল আছে কি না সেটা চেক করে যদি দেখো যে অলরেডি ওই নামে একটা ফাইল আছে, তখন তোমার কাছে একটা কোশ্চেন করা হবে, যেটা ট্র্যাডিশনালি যে কোনো কপি পেস্ট করার প্রোগ্রামই করে থাকে, যে অলরেডি এই নেমে একটা ফাইল আছে, তুমি কি ওভাররাইট করতে চাও নাকি দুইটা ফাইলই রাখতে চাও। সো তুমি যদি ওভাররাইট চুজ করো তাহলে কি হবে, ওভাররাইট চুজ করলেও আগের ফাইলটাকে ডিলিট করে তোমার নতুন ফাইলটাকে সেখানে পেস্ট করবে। আর যদি কি বোথ ফাইল এই অপশনটা চুজ করো তখন কি করবে, ও আগের ফাইলের নামের সাথে আন্ডারস্কোর কপি অ্যাড করে তারপরে নতুন ফাইলটা পেস্ট করবে। অর্থাৎ এবং এই ক্ষেত্রে একটু চেঞ্জ আছে, খেয়াল করো, যখন আন্ডারস্কোর কপি যখন হবে ওটা কিন্তু ফাইলের এক্সটেনশনের আগে অ্যাড হবে, নট ফাইলের এক্সটেনশনের পরে। অর্থাৎ image_copy.jpg নামে নতুন ফাইলটা কপি হবে। আরেকটা জিনিস আমি চাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু আমরা বাইট বাই বাইট কপি করতে পারি, ধরো 10 বাইট করে 20 বাইট করে, তো আর ফাইলের লেন্থ কত সেটাও জানতে পারি। কপি পেস্ট করার সময় আমার কত পার্সেন্ট কপি হয়েছে এরকম একটা স্ট্যাটাস রিপোর্ট তোমার কনসোলের উপরে প্রিন্ট হবে, বড় ফাইলের ক্ষেত্রে বা ছোটো ফাইলের ক্ষেত্রেও চাইলে করতে পারো, সব ক্ষেত্রেও করতে পারো। আর ডেস্টিনেশন হিসেবে তুমি যে ডিরেক্টরিটা দিছো সেই ডিরেক্টরিটা যদি এক্সিস্ট না করে, তাহলে ওই mkdirs মেথড ব্যবহার করে তুমি হচ্ছে ডেস্টিনেশন ফোল্ডারে রিচ করার জন্য যতগুলো ফোল্ডার বা ফাইল ক্রিয়েট করা দরকার পড়বে সেগুলো সব ক্রিয়েট করে তারপরে ফাইনালি ফাইলটাকে পেস্ট করবা।
সো কীভাবে করতে হবে আমি মোরাললেস বলেই দিলাম, তারপরেও তোমাদের একটু ফ্লুয়েন্সি আসবে বিধায় আমি তোমাদেরকে করতে বলছি। কাজটা নিজেরা করে আমাকে যত দ্রুত সম্ভব সেন্ড করে দাও। সো আমরা মোটামুটি আজকে যেটা দেখলাম যে একটা ক্যারেক্টারের ফাইলকে বা একটা নর্মাল বাইনারি ফাইলকে কীভাবে রিড করতে হয়, কীভাবে রাইট করতে হয়, কিন্তু আসলে আমরা আসলে কমপ্লিটলি জাভার ফাইল অ্যাক্সেস বা ইনপুট আউটপুট অ্যাক্সেস এখানে দেখি নাই, দেখছি বলে সেটা আসলে ভুল হবে। আর হাজারো রকম অ্যাক্সেস ওয়ে আছে, নানা রকমের স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আছে, কিন্তু অ্যাটলিস্ট আমরা ফান্ডামেন্টাল যে সকল ইনফরমেশন জানা দরকার ফাইল অ্যাক্সেস করার জন্য, হোপফুলি এখন সেটা বুঝতে পারছি। আজকের ক্লাসটা আসলে এই পর্যন্তই। লাইভ সেশনে যদি কোনো সমস্যা থাকে সেটা আমার সাথে কথা বলে নিও।